দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি আজকের এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। সঙ্গীতের নতুন আতঙ্কের নাম যেন অনলাইন মিউজিক ডিস্ট্রিবিউটর, যারা কিনা প্রকৃত শিল্পীর গান প্রতারণার মাধ্যমে নিজের করে কামাচ্ছেন লাখ লাখ টাকা। দর্শক, গতকালের পর্বে দেখিয়েছিলাম এই চক্রের একজনকে। আজ আরও কিছু অনলাইন সঙ্গীত পরিবেশকদের কথা জানাবো, যারা শিল্পীদের ঠকিয়ে করছেন পকেট ভারী। প্রকৃত শিল্পী গান প্রতারণার মাধ্যমে কিভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে কিছু অনলাইন অডিও ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান, প্রথম পর্বে তা আমরা দেখিয়েছিলাম। আজকের পর্বে জানবো এমন আরো কিছু অডিও ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের কথা। মিনিমাম 15 লক্ষ টাকা লস, এছাড়া 2 মাস ধরে হচ্ছে আমার গানগুলো টোটালি স্টোর থেকে টেক ডাউন। এই যেমন কিছুদিন আগে অনলাইন মিউজিক্যাল ডিস্ট্রিবিউটর স্টিমুর বিরুদ্ধে অভিযোগ ওঠে, এক শিল্পীর অনুমতি ছাড়া নাকি তার গান দেওয়া হয় একই প্রতিষ্ঠানের বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে। যদিও এর ব্যাখ্যা দেন স্টিমু ডিজিটালের প্রতিষ্ঠাতা রনক ইকরাম। জীবদ্দশায় আমাদের সাথে ওনার একটা এক্সক্লুসিভ চুক্তি হয়েছিল যে ওনার সমস্ত কন্টেন্ট ডিজিটালি আর্কাইভ করা এবং ডিজিটালি ডিস্ট্রিবিউট করা। আমি আপনাকে পুরো দলিল তো দিতে পারবো না, আপনি এখানে দেখতে পারেন। এখানে পুরা দাদার সাথে আমার যে এগ্রিমেন্টটা, সমস্ত গান সহ এখানে অলমোস্ট আমরা ক্যাটালগের অন্তর্ভুক্ত করেছি 412টা। কিন্তু যেহেতু হুট করে উনি চলে গেলেন, তারপরে আর আমি এগ্রিমেন্টটা আপনার ফলো করে নেই, কারণ এই কন্টেন্টগুলোর প্রবলেম হচ্ছে এই কন্টেন্টগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে অলরেডি লাইভ আছে। আর কি ছিলে আমারটা যেটা, যেহেতু দাদার লিরিক, টিউন এবং উনি সিঙ্গার এবং উনি আমাকে আদিষ্ট করেছেন, শুধু কি ছিলে আমার না, এর বাইরে আপনি দেখবেন যে অডিও আমলের এমন কিছু কন্টেন্ট আছে যেগুলো ডিজিটালি অ্যাভেলেবেল না। দাদা নিজে একটা ক্যাসেট দিলেন, আমি একটা ক্যাসেট কালেকশন করলাম, করে ওগুলো আমরা ডিজিটালি কনভার্ট করে এগুলো কিন্তু আমাদের স্ট্রিমু ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ডিস্ট্রিবিউট করেছি। খেয়াল করে দেখবেন সবগুলো আপলোড কিন্তু দাদার মৃত্যুর আগে। আমার ইচ্ছে আছে যে দাদাকে যে যেটা দিয়েছি, হ্যাঁ, সেটার পরে যদি হয় তখন হয়তো কন্টেন্টগুলো টেক ডাউন করবো, তখন দাদার পরিবারের সাথে যোগাযোগ করবো। এখানে হচ্ছে পার্শিয়াল কন্টেন্ট আছে আমার কাছে, মোস্ট ইম্পর্টেন্ট থিং। কিন্তু এখানে দাদা লিখে দেওয়া যে কন্টেন্ট আছে এগুলো কিন্তু আমি টাচও করতে পারি না, কারণ এগুলো সব বড় বড় কোম্পানিতে আছে। এবং দাদা আমাকে এই যে কি ছিলে আমার করার আগে এই যে উনি যে কপিরাইট সনদ যেটা করেছিলেন উনি, এটাও আমাকে দিয়েছেন। ওনার অনুপমের সাথেও ওনার ওঠা বসা একটা দ্বন্দ্ব, অনেক কিছুই হচ্ছিল যেটা জানছিলাম। দাদা লিগ্যাল সাপোর্ট চেয়েছিলেন। ইনফ্যাক্ট দাদার অধিকাংশ গানের গীতিকার সুরকার হচ্ছে মিল্টন খন্দকার, প্রখ্যাত মিল্টন খন্দকার। ওনার কাছ থেকে দাদা সবগুলা গানের কপিরাইট করার একটা লিখিত অনুমতিপত্র এনে ওই ফাইলটাও সাবমিট করা আছে। তবে এই বিষয়টিকে একটু অন্যভাবে ব্যাখ্যা দেন সঙ্গীত শিল্পী, কপিরাইট ও মাল্টিমিডিয়া বিশেষজ্ঞ ফাহিম ফয়সাল। একটি গানকে অনেকে অনেকভাবে রিমেক করে, রিঅ্যারেঞ্জ করে। হ্যাঁ, আমি খালি গলায় গাইতে পারি, আরেকজন অন্যভাবে সোল ভার্সন, বিভিন্ন ভার্সন করতে পারে। প্রশ্নটা হলো যে কোম্পানি পারে কি না। কোম্পানি পারে, কখন পারবে? কোম্পানির কাছে যখন কপিরাইটের মানে মৌলিক মানে আমার কপিরাইটের ক্ষেত্রে যেই গীতিকা সুরকারের যেই অ্যাজ এ কপিরাইটের হোল্ডার হিসেবে, হ্যাঁ, তার যখন একটা এনওসি থাকবে অথবা একটা যখন অনুমতিপত্র থাকবে, তারপর শিল্পীর যখন থাকবে, তখন সেই কোম্পানিটা পারে। কিন্তু সেই ক্ষেত্রে তো হচ্ছে না, কারণ হলো কোম্পানি তো এত মানুষের সাথে চুক্তি করে নাই, সেক্ষেত্রে এইটা পারে না। এবং কোনো কোম্পানি যদি এই ধরনের কাজ করে যে সে এই একটি গানের যে 50 রকম ভার্সন সে পেয়েছে, খুব জনপ্রিয় গানগুলো বিভিন্নভাবে শিল্পীরা গায়, বিভিন্ন মানুষ শখের বসে গায়, বিভিন্নভাবে রিমেক, রিঅ্যারেঞ্জ করে, তাই না? সেটা যদি সে যদি নামিয়ে যদি তার ব্যবসায়ের খাতিরে যদি সে ব্যবহার করে, এটা একটা অনৈতিক কাজ হবে। অনলাইনে গান প্রচারণা করতে গিয়ে শিল্পীরা যে নানামুখী জটিলতায় পড়েন তার সত্যতা আছে বলে জানান গান বাক্স মিউজিকের কান্ট্রি ম্যানেজার জুয়েল ডি কস্টার ও কাইনেটিক নেটওয়ার্কের কান্ট্রি সার্ভিস ডিরেক্টর জুয়েল মোর্শেদ। অডিও ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে স্ক্যামিং হয় বলতে প্রচুর স্ক্যামিং হয়। এটা অন্যতম কারণ হচ্ছে যেসব ইন্টারন্যাশনাল এগ্রিগেটর আছে, ধরেন সিডি বেবি, ডিস্ট্রোকিট, রুট নোট, এরা বিদেশি কোম্পানি। যার পেপ্যাল আছে বা যার ইন্টারন্যাশনাল কার্ড আছে, সে অল্প কিছু সাবস্ক্রিপশন ফি দিয়ে সে ডিস্ট্রিবিউট শুরু করে দিতে পারে। ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর ক্ষেত্রে বা এগ্রিগেটরদের ক্ষেত্রে যেটা হয়, তারা খুব একটা কপিরাইট যাচাই বাছাই করে না। ওদের সাথে একটা এমইউ হয় ঠিকই, বাট এটা একটা বিদেশি কোম্পানি।
সো যেহেতু আমি সাবস্ক্রিপশন নিচ্ছি, ওরা ধরে নেয়, হয়তো এমন হতে পারে যে ওরা চিন্তা করে যে এরা সব চিন্তা করে যে যেই ডিস্ট্রিবিউট করছে সে হয়তো রাইট বা হি ইজ দ্য কপিরাইট ওনার। তো এটা বিদেশি কোম্পানির ক্ষেত্রে খুব বেশি স্ক্যামিং হয়। স্ক্যামারের অভাব নেই বাংলাদেশে, এরকম একটা চক্র আছে, আমি বলবো সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটের থ্রুতে এই কাজগুলো কন্টিনিউয়াসলি চলছে। আপনাকে আমি আসলে ধারণা দিতে পারবো না এখান থেকে কি পরিমাণ রেভিনিউ তারা কালেক্ট করছে, এবং সেগুলো একটা পয়সাও তারা কম্পোজার লিরিসিস কাউকে দিচ্ছে না, আর্টিস্টকে দিচ্ছে না। কিন্তু এই স্ক্যামিংটা যে সম্পূর্ণ ইলিগাল ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস, এটার প্রমাণ আমাদের কাছে আছে। আমি চাইলে প্রমাণ দিতে পারবো। এটার এগেনস্টে যদি আমি প্রমাণ দিই, এটার এগেনস্টে তারা একটা কথাও আমাকে জানাতে পারবে না। এটা ওপেন চ্যালেঞ্জ আমি দিয়ে রাখলাম আপনার কাছে। কপিরাইট ও মাল্টিমিডিয়া বিশ্লেষকদের মতে শিল্পীদের সচেতনতা ছাড়া অনলাইনে এমন প্রতারণা এড়ানো সম্ভব নয়, আর তাই দিলেন দেশীয় মিউজিক ডিস্ট্রিবিউটর ব্যবহারের পরামর্শ। ফার্স্ট অফ অল, অডিও গান আগে রেজিস্ট্রেশন করতে হবে। দ্যাট মিনস গান ইউটিউবে ছাড়ার আগে ইউ হ্যাভ টু রেজিস্টার। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। অভিনেতা শামীম হাসানের বিরুদ্ধে অশ্লীল ভাষায় গালমন্দ সহ যৌন হেনস্থার অভিযোগ করেন প্রিয়াঙ্কা নামের এক তরুণ অভিনেত্রী। গতকালের সেই অভিযোগে মুখ খুলেছেন ছোট পর্দার এই অভিনেতা। চ্যানেল 24-কে তিনি বলেন, ভাইরাল হওয়ার নেশায় অভিযোগকারী তার বিরুদ্ধে এমন সব মিথ্যা অভিযোগ করেছেন। সিসিটিভির এই ফুটেজে কথা না শোনা গেলেও বোঝা যাচ্ছে গোলাপি ওড়না গায়ে সহশিল্পীকে রাগ করে কিছু একটা বলছেন অভিনেতা শামীম হাসান সরকার, যা মেনে নিতে না পেরে সেট ছেড়ে যান সেই নারী শিল্পী। কি হয়েছিল সেটে? কেনই বা তরুণ শিল্পী প্রিয়াঙ্কার সাথে এমন আচরণ করলেন শামীম হাসান সরকার? এর সূত্র আগের দিনের ঘটনা, যেখানে শুটিং বাড়িতে টিকটক ভিডিও করে বেড়াচ্ছিলেন প্রিয়াঙ্কা। স্ক্রিপ্ট মুখস্থ না করে সেটে বারবার শর্ট দেয়ায় সোমবার প্রিয়াঙ্কার উপর রেগে যান শামীম হাসান সরকার। এতে অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ তোলেন অভিনেত্রী। বলেন সেটে নিয়মিত মাদক নেন শামীম। যদিও সব মিথ্যা আর বানোয়াট বলে চ্যানেল 24-কে জানান ছোট পর্দার এই অভিনেতা। সে শুধু বলতে পারতো যে আমাকে গালি দিল, এরকম খারাপ কথা বললো, আমি এটার বিচার চাই, আমাকে সে সরিও বললো না, এটুকু হচ্ছে তো ফাইন। গাঁজা খাওয়ার কথা টানতেছে, তারপরে ধরেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা বলতেছে, এইটা তো ধরেন তাহলে পিছনে তো কোনো মানুষ জড়িত আছে। আসলে এটা তো আমি নিজেও জানি না, বাট ফাইন্ড আউট হয়ে যাবে, সমস্যা নেই। তবে হ্যাঁ, আমি গালি দিছিলাম, আমি বকা দিছিলাম। হ্যাঁ বলো, অ্যাক্টিং এর স্বার্থে। এবং আমি এটা বলেছিলাম যে আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস, আই ডোন্ট ওয়ান্ট ইউ, আই নিড ইউর অ্যাক্টিং করো, বাড়ি যাও, তুমিও যাবো আমিও যাবো, এমনি আগে পরে কোনো কথা হয় না। যে নাটকের সেটে এই ঘটনা, সেই নাটকের নির্মাতা সহ অন্যান্য কুশলীরাও বললেন ভুল বুঝাবুঝি থেকেই হয়েছে এত সব। তরুণ শিল্পীর এমন কাণ্ডে তারাও হতবাক। উনি একটা স্ল্যাং বলছেন, এই স্ল্যাংটা হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ড পৌঁছেছে এখানে, এটার জন্য বারবার দুঃখ প্রকাশ করছেন, বারবার সরি বলছেন। আমার মনে হয় যে আসলে এটা আমাদের নিজেদের পরিবার, আমরা নিজেরা সলভ করে করতে পারলে ভালো। সে নাকি 2 ঘন্টা 3 ঘন্টা কান্না করছে, কিন্তু সেই টাইমটা ছিল হচ্ছে মাত্র 10 মিনিট। আমরা ভিতরে যেয়ে তাকে সরি বলছি, তারপর মেকআপ রিটাচ করাইছি, তাকে আবার বুঝাইলাম যে আসলে এইটার জন্য আমরা সবাই পুরো টিমই সরি। তো এখন আসলে কিছু বলার নাই। এই ঘটনার পরে আমরা যখন রান্নাঘরে একটা সিন করতে যাই, তখন ওই মেয়েটা আমাদের ওই সিনেমা ফটোগ্রাফি তুমন ভাই ছিল, তুমন ভাইয়ের সাথে কিন্তু খারাপ বিহেভ করছে আমার সামনে। মুসিবত আনলিমিটেড নাটকের সেটে ঘটে যাওয়া এই ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করে প্রিয়াঙ্কা নিজেকে সাময়িক লাইমলাইটে আনার চেষ্টা করছেন বলে মত একই নাটকের অন্য সহশিল্পীদের। কোনো কিছুতে পারফেক্ট কোনো কিছু না হলে বারবার যদি একটা বিষয় ভুল হতে থাকে কিংবা ওকে অস্বস্তিকর অবস্থায় ফেলে, ওর একটু এই বিষয়ে খুবই রাগ হয়। শামীম ভাই খুবই স্ট্রেট কথা বলতে পছন্দ করে, মানে একদম সোজা সাপটা কথা। আপনাকে অপছন্দ করে বা আপনার এই জিনিসটা ভালো লাগছে না, এটা আপনাকে ডিরেক্টলি বলবে, আপনার মুখের সামনেই বলবে, আপনার আড়ালে গিয়ে বলবে না। এটা হয়তো বা সবাই নিতে পারে না ভালোভাবে, কারণ সবার নেওয়ার ক্যাপাবিলিটিও ওরকম থাকে না। আমার কাছে মনে হয়েছে ওই মেয়েটা একটা লাইন বলছিল যে 3 বছর আমি কাজ করছি, কিন্তু আমাকে হয়তো বা আপনারা কেউ সেভাবে চেনেন না। মেবি সে সমালোচনায় আসা বা ভাইরাল হওয়ার জন্য সে এই ধরনের ইন্টারভিউ দিয়েছে। আমার কাছে এইটা ছাড়া আর কোনো ধরনের কিছু মনে হয়নি অ্যাকচুয়ালি। অপরাধ না করেও যে অভিযোগ উঠল তাতে পারিবারিক তো বটেই, সামাজিকভাবেও সম্মানহানি হয়েছে বলে জানান শামীম হাসান সরকার। তারপরেও এই ঘটনায় চান সুন্দর সমাধান। আমার বাসার মানুষজন তো এটা তো পছন্দ করছে না, এটা তো কারোই করার কথা না। ইনফ্যাক্ট তারাও খুব অবাক যে এমনটা কিভাবে কি, এখানে পলিটিক্স জড়িত ভাই। ভাগ্য যেটা আছে সেটাই হবে। তো
তবে আমি তো সবসময় সলিউশনই চাই, আমি তো এই ফ্যামিলিতে কাজও করতে চাই। এখন ওই মেয়েটা যে কী চায় সেটা আমি বুঝতেছি না। একটা কথা শুধু আমি সিম্পলি বলি আপনাকে, ডিসঅনেস্ট মানুষের কাছে অনেস্ট মানুষের ডিসঅনেস্ট বা খারাপ, এটার চেয়ে বেশি অ্যান্সার আমার বলার নাই। এরই মধ্যে এই ঘটনায় অভিনেত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে কাজ করছে অভিনয় শিল্পী সংঘ। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। শুধু ভালো স্ট্যান্ড আপ কমেডি কিংবা অভিনয় নয়, ব্যাট বলেও যে কম যান না সাইদুর রহমান পাভেল, তা প্রমাণ করলেন খেলার মাঠে। গতকাল আয়োজিত সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে তার অনবদ্য পারফরমেন্সে জেভিকো কিংসকে হারিয়ে জয় পেয়েছে গিগাবাইট টাইটান্স। দিনের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তানিম রহমান অংশুর দল জেভিকো কিংস। ব্যাট করতে নেমে নারীদের নির্ধারিত ওভারে টাইটান্সের বোলারদের কাছে বেশ পরাস্ত হয় জেভিকো কিংসের নারী ব্যাটাররা। তবে ছেলেদের ইনিংসে ব্যাটে বলে কিছুটা জ্বলে ওঠেন অভিনেতা রাশেদ সীমান্ত ও নায়ক রোশন। নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে জেভিকো কিংসের দেয়া 145 রানের টার্গেট তাড়া করতে নেমে জাহিদ ও পার্থর দুর্দান্ত ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা করে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের দল গিগাবাইট টাইটান্স। এর পরের সব আলোই কেড়ে নিয়েছেন অভিনেতা সাইদুর রহমান পাভেল। 4-6 ব্যাটে ঝড় তুলে 5 উইকেট হাতে রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই অভিনেতা। ব্যাট বল হাতে অসাধারণ পারফরমেন্সে প্লেয়ার অফ দ্য ম্যাচ ও সর্বোচ্চ রান সাথে উইকেট সংগ্রাহক হয়েছেন পাভেল। আজ কোনো খেলা না থাকলেও কাল দিনের প্রথম বেলায় মুখোমুখি হবে নাইট রাইডার্স ও জেভিকো কিংস, এবং দ্বিতীয় ম্যাচে গিগাবাইট টাইটান্স খেলবে স্বপ্নধরা স্পার্টানসের বিপক্ষে। আধুনিক বাংলা গানকে যিনি করে গেছেন সমৃদ্ধ, যার কণ্ঠে আছে বাংলা চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গান, সেই শিল্পীর আজ 6ষ্ঠ প্রয়াণ দিবস। বলছি কিংবদন্তি শিল্পী সুবীর নন্দীর কথা। 1953 সালের 19 নভেম্বর জন্ম নেওয়া সুবীর নন্দী ছোট থেকেই বেড়ে উঠেছিলেন সঙ্গীত শিল্পী মায়ের সাথে সঙ্গীতের শিক্ষায়। কিশোর বয়সেই 1967 সালে প্রথম গানের ক্যারিয়ার শুরু করেন সিলেট বেতার কেন্দ্রে। এরপর 1970 সালে ঢাকা রেডিওতে করেন প্রথম গানের রেকর্ডিং। প্রায় 4 দশকের বেশি সময়ের ক্যারিয়ারে পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, হাজার মনের কাছে প্রশ্ন রেখে, দিন যায় কথা থাকে মতো অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে গেছেন তিনি। সিনেমার গানে এই শিল্পীর অবদান অনেক। 5 বার হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2019 সালের 7 মে দীর্ঘদিন অসুস্থ থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন সুবীর নন্দী। মৃত্যুদিনে প্রিয় শিল্পীর প্রতি থাকলো শ্রদ্ধার অর্ঘ্য। পঞ্চায়েত ওয়েব সিরিজ দিয়ে সাড়া জাগানো নির্মাতা দীপক কুমার মিশ্রা হাজির হচ্ছেন নতুন সিরিজ নিয়ে। হাস্যরসাত্মক গল্পে এবারও তিনি তুলে ধরবেন একটি গ্রামের গল্প, গ্রাম চিকিৎসালয় শিরোনামে এই ওয়েব সিরিজটি স্ট্রিমিং হবে 9 মে থেকে অ্যামাজন প্রাইমে। थायराइड का गोली दे रहे हैं, आप खाइएगा, अगर ठीक हो गया मतलब थायराइड था। গল্পটা ভারতের উত্তরপ্রদেশের একটি গ্রামের। গল্পটা একটি গ্রামের সাধারণ মানুষের, যাদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য শহর থেকে এসে আপ্রাণ চেষ্টা চালাবেন এক তরুণ চিকিৎসক ডক্টর প্রভাত সিনহা। भैया अंदाजे बता देते हैं, कैस करके बीबी बता देते हैं। वाह जी सर, जैसे आपका अभी बहुत बड़ा हुआ है सर। বাস্তবতায় এই সুচিকিৎসা নিশ্চিতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় প্রভাত সিনহাকে, কারণ গ্রামের মানুষের মনে গেঁথে আছে নানা রকম কুসংস্কার, আছে চিকিৎসা নিয়ে নানা ভ্রান্ত ধারণাও। সাথে দীর্ঘদিন ধরেই সহজ সরল মানুষেরা চিকিৎসা সেবায় বিশ্বাস করে আসছেন গ্রামের ভুয়া চিকিৎসককে। हम लोगों पे अटेम्प्ट टू मर्डर हुआ है। अरे जी, मैं ऐसे अटेम्प्ट टू मर्डर कैसे लिख सकता हूँ? कोई আসলে এই চিত্রটা একটি ওয়েব সিরিজের দৃশ্যপটের, নাম গ্রাম চিকিৎসালয়। হাস্যরসাত্মক স্ক্রিপ্টিংয়ে যেটি পরিচালনা করেছেন নির্মাতা দীপক কুমার মিশ্রা। हल्का एमओ सर 30% कट लेते थे, आप 35 ले लीजिए। সিরিজের প্রেক্ষাপটে গ্রামের অবহেলিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিবর্তনে কাজ করতে দেখা যাবে ডক্টর প্রভাত সিনহা চরিত্রে অভিনয় করা আমল পারসেরকে। সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বিনয় পাঠক, আনন্দেশ্বর দেবেন্দ্রের মতো তারকারা। এর আগে একই নির্মাতার হাত ধরে দর্শক পেয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েত। এবারের নতুন সিরিজ গ্রাম চিকিৎসালয় কতটা দাগ কাটবে দর্শক মনে, তার উত্তর মিলবে আসছে 9 মে অ্যামাজন প্রাইমে। कितना पैसा दीजिएगा?
शहरिन सेवी, चैनल 24। हम नहीं मानेंगे। রোমিও ভালোবেসে জুলিয়েটের জন্য কত কি না করেছে। আচ্ছা, জুলিয়েটও কি তেমনটাই ভালোবাসে রোমিওকে? হ্যাঁ দর্শক, সেই উত্তর মিলবে হলিউড মুভি জুলিয়েট অ্যান্ড রোমিওতে, যেটি মুক্তি পাবে 9 মে শুক্রবার। একটি প্রেম যেটি যুগের পর যুগ ধরে সবকিছুর ঊর্ধ্বে, একটি নাম যা শুনলেই মনে পড়ে যায় চিরন্তন ভালোবাসা আর ট্র্যাজেডির গল্প। হ্যাঁ, বলছিলাম রোমিও এবং জুলিয়েটের কথা। এ যেন ক্লাসিকের গায়ে নতুন রঙের তুলির আঁচড়। এ যেন এমন এক মিউজিক্যাল রোম্যান্টিক ড্রামা যা নতুন মোড়ে ঘুরিয়ে দেবে শেক্সপিয়ারের কালজয়ী প্রেম কাহিনীকে। টিমোথি স্কট বোগার একাধারে লেখক, সহপ্রযোজক এবং পরিচালক। তার হাত ধরেই উইলিয়াম শেক্সপিয়ারের রচনায় যোগ হয়েছে আধুনিকতার মিউজিক আর ভিন্ন এক দৃষ্টিভঙ্গি, যার নতুন নাম জুলিয়েট অ্যান্ড রোমিও। এই সিনেমায় অভিনয় করেছেন ক্লারা রুগার্ড, জ্যামি ওয়ার্ড এবং জ্যাসন ইসাক সহ আরো অনেকেই। নাচ, গান এবং দৃশ্যপট সব মিলিয়ে তৈরি হচ্ছে এক মোহময় জগৎ, যেখানে ভালোবাসা শুধুই অনুভূতির নয়, লড়াইয়েরও নাম। আর এই সব কিছু দেখতে চোখ রাখতে হবে প্রেক্ষাগৃহে। কারণ রোম্যান্টিক এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের 9 মে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।